বন্ধুরা বন্ধুরা আমরা একটা কারেন্ট অ্যাফেয়ার্স দেখার চেষ্টা করি। আমি লিখেই রেখেছি, দেখা যাচ্ছে যে এমএসপিটা নিয়ে আমরা অল্প বিস্তর সবাই শুনেছি, কথাটা সবাই পরিচিত, যে আমরা দেখছি উত্তরপ্রদেশের আর পাঞ্জাবের কিছু কৃষক আসছে ট্র্যাক্টর নিয়ে এসে দিল্লি অবরোধ করছে। এটা নিয়ে দ্বিতীয়বার কি অনেকবারই হয়েছে, অনেক দিন ধরে অবস্থান বিক্ষোভ করছে। তাদের দাবি কী? তারা দাবি বিশেষ কিছু নেই, তারা এমএসপি চালু করতে বলছে। আর এখন ইমিডিয়েটলি বলে যাচ্ছে সেটা হচ্ছে যে ভারত ডব্লিউটিও থেকে বেরিয়ে আসুক। এমএসপির কথাটার ফুল ফর্ম হচ্ছে মিনিমাম সাপোর্ট প্রাইস। আগে ভালো করে বিষয়গুলো বুঝে নিই। যদি আমারও বক্তব্যে পেশে কোথাও ভুল থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, কেননা আমি যেটুকু জেনেছি বা যেটুকু বোঝা যাচ্ছে, যেটুকু ঘেঁটে খুঁজে পাওয়া যাচ্ছে, সেগুলোকে একটু সহজ সরলভাবে একদম আমাদের সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করা হচ্ছে। মিনিমাম সাপোর্ট প্রাইস মানে ন্যূনতম সহায়ক মূল্য। সবাই মনে হতেই পারে যে হ্যাঁ, ন্যূনতম সহায়ক মূল্য সরকারের না দেওয়ার কী আছে, যে হ্যাঁ তুমি চাষ করো, এই টাকাতেই তোমার কাছ থেকে কেনা হবে। তবু তারা সরকার চালু করতে পারছে না এই ব্যবস্থাপনা। তবে কি চালু নেই? আছে, নাহলে এটা জানতোই না কৃষকরা। আছে চালু। কোথায়? কত সালে? 1967 সাল থেকে, যখন ওই আমাদের দানা শস্য চাষের খুব ক্ষতি হয়ে গিয়েছিল, তারপর থেকে এমএসপি চালু করেছিল সরকার। বর্তমানে 23টা পণ্যের ওপর আছে, খারিফ শস্য, রবি শস্য আর তো মিলিয়ে মোট 23টা শস্যের মধ্যে আছে। তার মধ্যে মনে হয় খারিফ শস্য আছে 14টা, রবি শস্য আছে 6টা, আর বাকিগুলো আছে এমনি। আর দুটো আছে ওই তুলো আর পাট নিয়ে। আখটাকে এর মধ্যে রাখা হয়নি। কৃষকেরা কেন চালু করতে বলছে এমএসপি, এটা নিয়ে আজকে ভিডিওয়ে দেখব। আর কি দেখব, কেন কৃষকেরা দাবি করছে ভারত ডব্লিউটিও সদস্যপদ ত্যাগ করুক। বন্ধুরা, এখানে বলে রাখা ভালো, এই ডব্লিউটিওর যখন প্রতিষ্ঠা হয়েছিল 94-এ, তার আগে এটা ছিল গ্যাট। এই গ্যাট থেকে যখন ডব্লিউটিও প্রতিষ্ঠা হয়, মানে একটা শাখা ভেঙে, তখন ভারত ছিল তার প্রাতিষ্ঠানিক সদস্য। মানে ভারতও একদম প্রথম থেকে ডব্লিউটিওর সদস্যপদ গ্রহণ করে রয়েছে। তাই সেখান থেকে কেন চাইছে কৃষকরা যে বেরিয়ে চলে আসুক ভারতে কি এমএসপি চালু করা সম্ভব? যতক্ষণ আমি এই মুহূর্তে দাঁড়িয়ে বলে দিতে পারি যে যতক্ষণ ডব্লিউটিওর সদস্য আছে, ভারত কখনো এমএসপি চালু করতে পারবে না। যে কটা পণ্য আছে সেগুলি হয়তো রিভাইজ করতে পারবে, এর বেশি কিছু করতে পারবে না। যতই ভাঙাভাঙি করুক আর যাই করুক, এটা সম্ভব নয় কখনোই। এমএসপি চালু হলে সাধারণ মানুষের, আমাদের অবস্থা কীরকম হবে? সবার তো আর জমি নেই। হ্যাঁ, মেনে নিচ্ছি, দেশের 50% কৃষিকাজের সঙ্গে একদম ডাইরেক্টলি যুক্ত আছে, আর 75%-এর উপর আছে কৃষিজ পণ্যের উপর ভিত্তি করে যে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসাবে। কিন্তু কৃষকদের এই এমএসপি চালু হয়ে গেলে আমাদের জমি জায়গা যাদের নেই বা খুব বেশি নেই বা খুব কম জমির অন্তর্গত, তাদের কি অবস্থা হবে? তারা কিভাবে সংসার চালাবে? তখন জিনিসপত্রের দাম কীরকম হবে? আমরা পুরোটা আলোচনা করব, যে বেশি হলে কি হবে, খারাপ হয়ে গেলে কি হবে। ওরা তো খারাপটা কি চেয়ে যাচ্ছে, যে যদি প্রাকৃতিক দুর্যোগ হয় কৃষকদের দাবি, তাহলে আমাদের তো ব্যবসায়ীদের উপর আশা করে বসে থাকতে হবে, তারা যে দাম দেবে সেতে। কিন্তু তারা চাইছে যে সরকার যেন তাদেরকে একটা সাপোর্ট করে। তো এই ব্যবস্থা কীরকমভাবে দাঁড়াবে, যে তাদের বাকি আর যারা সম্প্রদায় রয়েছে, মানে কৃষক বাদ দিয়ে আরও তো আছে হাতের কাজ করা, তারাও যদি এখন মূল্য সহায়ক, যেমন তন্তু বায়রা যদি এখন ন্যূনতম সহায়ক মূল্য দাবি করে থাকে, তাহলে কীরকমভাবে এটা পরিবর্তন হবে? আর গোটা ডব্লিউটিওর ব্যবস্থাপনা তাতে কি বলা রয়েছে, এটা নিয়ে আজকে আমরা ভিডিওয়ে জানার চেষ্টা করি। এখানে যে দাবিটা কি করছে এই এমএসপির জন্য। প্রাথমিক অবস্থায় দাবি তাদের ছিল যে আমাদের একদম যেন সহায়ক মূল্য প্রদান করা হয়। মানে প্রাকৃতিক দুর্যোগে যদি আমাদের ফসল নষ্ট হয়ে যায়, তাহলে আমরা শেষ। এক তো ঋণ নিয়ে চাষ করা, তো ঋণ নিয়ে চাষ করে যদি প্রাকৃতিক দুর্যোগ হয়, তাহলে তো সব শেষ। তাহলে ন্যূনতম সহায়ক মূল্য দেওয়া হবে আমাদের, যাতে আমরা ওই প্রাকৃতিক মূল্যে আমাদের একটা নির্দিষ্ট রোজগার থাকে। সমস্যা কোথায়? আমাদের এখানে সমস্যা হচ্ছে আমাদের ছোট জোতে চাষ, আমাদের বহু ফসলি জমি। আর এটাই পাঞ্জাব, উত্তরপ্রদেশে বড় একরে চাষ, মাথাপিছু জমির পরিমাণও বেশি, কিন্তু ফসল খুব যে বেশি হয় তাও নয় আমাদের তুলনায়। তো সেক্ষেত্রে কি হয়, প্রাকৃতিক দুর্যোগ হলে যে নষ্ট হয়ে যাচ্ছে ফসলগুলো, সেই ফসলগুলোর ক্ষেত্রে কী করা হবে? যে একদমই তো তাহলে টাকা পয়সা কিছুই হাতে আসছে না, হয়ে যাচ্ছে কাদের হাতে? যারা ব্যবসায়ী, তারা যেমন করে কিনতে চাইছে তেমন করেই তাদের বিক্রি করতে হচ্ছে। তারা চাইছে যে মধ্যস্বত্বভোগীটাকে লোপ করা হোক। কীভাবে লোপ করা হবে সেটা সরকার বুঝবে।
কিন্তু এখানে আর একটা আছে যে যখন কোনো জিনিসের দাম হু হু করে পড়তে থাকে না, তো দ্রুত পড়ে যায়, বলছে তখন যেই দামটা কমে যাচ্ছে সেখানে একটা জায়গায় নিয়ে গিয়ে স্থির করে দেওয়া হবে, এই দামটাকে স্থির করতে হবে। বলছে কৃষকদের যেই ঋণ, মাথাপিছু ঋণের পরিমাণ, এখানে নাবার্ডের একটা হিসেব আমি লিখে রেখে দিয়েছি। 2014 31 নাবার্ড রিপোর্ট অনুযায়ী কৃষকদের মাথাপিছু ঋণের পরিমাণ ছিল 9.6 লক্ষ কোটি, 6.4 লক্ষ কোটি টাকা। কিন্তু 2023 সেটা গিয়ে দাঁড়িয়েছে 2021-22 23.44 লক্ষ কোটি টাকা। তাহলে কি হয়েছে, এর জন্য কি হচ্ছে, সুইসাইডের পরিমাণ বাড়ছে, কৃষকরা দেউলিয়া হয়ে পড়ছে। তো তাদের দাবি যথেষ্ট যুক্তিযুক্ত, তারা চাইছে যে বেরিয়ে আসুক ভারত WTO থেকে। এই দাবিটা হয়তো কোন লেভেলে ন্যায্য সেটা আমরা পরে একটুখানি আলোচনায় দেখব, কিন্তু অ্যাকচুয়ালি হয়ে রয়েছে কি, এই দাবিগুলো তারা করে যাচ্ছে যে একদম ঋণগ্রস্ত চাষিগুলো যাতে একদম শেষ না হয়ে যায়। তাদের আর একটা দাবি ছিল আগের বারে, সেটা বলছে যে পরিবেশ বান্ধব যেগুলো ইকো ফ্রেন্ডলি যে সমস্ত এগ্রিকালচারাল সিস্টেমগুলো আছে, সরকার সেগুলো কোনো ভর্তুকি দিচ্ছে না। তো তারা চায়, তারা চায় বললে ভুল হবে, কৃষকরা চায়, তাদের দাবি যে পরিবেশ বান্ধব যারা কৃষি করছে, মানে বায়ো অ্যাগ্রো এই সমস্ত স্তরগুলোয় তাদেরকে কিছু ভর্তুকি দেওয়া হোক, নাহলে তাদের খরচা বেশি হয়েছে, সহায়ক দাম পাচ্ছে না, তারা চাষ করতে যাবে কেন, তারা রাসায়নিক সারেতেই চলে যাচ্ছে, তো সেখানে গিয়েও বিপদ, ঋণ নিয়ে চাষ করতে হচ্ছে। তো এটা তারা একটু এনশিওর করতে চাইছে যে এটা দেওয়া হোক। তাদের যুক্তি কিন্তু একটাও খারাপ নয়, অবশ্যই সেগুলো ভালো যুক্তি, কিন্তু পার্সপেক্টিভস কী রয়েছে সেই পার্সপেক্টিভসগুলো আমরা দেখব, এরপরে দেখব যে WTO কী বলে গেছে। সেই WTOর বিষয়টা আমাদের জানার দরকার আছে, যে WTOর যতক্ষণ আমরা সদস্যাধীন আছি ততক্ষণ কিন্তু চাইলেও আমরা আমাদের কেন্দ্র সরকার চাইলেও MSP চালু করতে পারবে না। বাস্তবতা হলো এটাই, সরকারের ওপর প্রেসার থাকলেও সরকারের হাত পা বাঁধা। কেন বলি দেয়া রয়েছে, ডেভেলপিং কান্ট্রিগুলো 10% কৃষি উৎপাদনের বেশি কাউকে সাবসিডি দিতে পারবে না। কিন্তু যদি বাস্তবতা দেখা যায় যে কতটা ডেফিসিয়েন্ট রয়েছে, তো শান্ত মেহতা কমিটি বলে একজন কমিটির ছিলেন, তো তিনি রিপোর্ট দিচ্ছেন যে 50% লোক যেহেতু কৃষিকাজের সঙ্গে যুক্ত, তাই এই MSPর পরিমাণটা হওয়া উচিত প্রায় 50%। তো সেটা করলে কী হবে, সরকারের ওপর আর্থিক দায় চাপ এত বেশি পড়ে যাবে যে ভর্তুকি দিতেই শেষ। আর MSP চালু করলে সব পণ্যের ওপর তো সব জায়গায় সমানভাবে করা সম্ভবই নয়, তারও কারণ আছে। কেন কারণ আছে, আমাদের এখানে চাষ করতে যা খরচা উত্তরপ্রদেশে চাষ করতে একই খরচা নাও হতে পারে, MSP ক্যালকুলেশনের ক্ষেত্রেও ভ্যারিয়েশন হয়ে যাবে। তাহলে একটা জিনিসের দাম আমাদের রাজ্যে যদি অন্য হয়, অন্য রাজ্যে যদি অন্য হয়, আমাদের রাজ্যে কম হলে কি হবে, আমাদের রাজ্য থেকে নিয়ে গিয়ে অন্য রাজ্যে বিক্রি করে দিয়ে চলে আসবে, প্রবলেম এখানেও হবে, আমাদের রাজ্যে হাহাকার ছুটে যাবে। তো এই যেখানে করতে হবে দামটাকে এক রাখতে হবে, যেমন আখের ওপর করা হয়নি, আখটাকে রেখে বাদ দিয়ে রাখা হয়েছে, কিন্তু বাকিগুলো যে সহায়ক মূল্য করা রয়েছে সেটা 1.5 গুণ, সেটা দিয়ে কখনোই কৃষকদের অবস্থা ফেরানো সম্ভব নয়। দেখেছি 1966-67 সালে MSPটা চালু করা হয়েছিল। আজকে আমরা কিছু প্রশ্ন করছি, যে আমি বলবো না যে MSP চালু করা সম্ভব, কি করলে কি ক্ষতি হবে, কিন্তু আমি কিছু তথ্য অবশ্যই আজকে দেব, তার ভিত্তিতে অবশ্যই আমাকে কমেন্টে জানাও বা যেমন খুশি করে জানানোর চেষ্টা করো। অবশ্যই দেখো পুরো ভিডিওটা, দেখে বলো যে এটা কি চালু করা পসিবল না। আগে দেখি আমরা MSP নির্ণয়ের কী আছে। আমরা তো দেখেছি MSP চালু আছে 1966-67 সাল থেকে, যখন একটা মন্দা দেখা দিয়েছিল যে কিছু ভ্যারিয়েবল যেন দানা শস্য বেশি করে চাষ করা হয়। এক্ষেত্রে বলে রাখা ভালো, পাঞ্জাব হরিয়ানা থেকে কিন্তু আমাদের দেশের 50% গম কালেকশান করা হয়। তো তখনকার পরিস্থিতিতে দাঁড়িয়ে অবশ্যই সেটা ঠিক ছিল, কিন্তু আমরা তো দেখেছি যে কটা ফসলের ওপর দেয়া রয়েছে। কিন্তু এখানে দেখি যে কীভাবে নির্ণয় করা যায়, যেটা চালু আছে সেটা নির্ণয় কীভাবে করতে হবে। এর জন্য 3টে ভ্যারিয়েবল ইউজ করা হয়, যে আমি লিখে রেখেছি A2, FL এবং C2। কী এগুলো বলছে, A2 স্তরে কী আছে, A2 স্তরে আছে, প্রথমে বলা হয়েছে যে বীজ, রাসায়নিক সার উৎপাদন, মানে শ্রমিক, যন্ত্রপাতির ব্যবহার, এই রক্ষণাবেক্ষণ, এই সমস্ত কিছুর জন্য যে পরিমাণে খরচা হয় সেটা কিন্তু উৎপাদিত ফসলে লাগবে, সেই দামটা। আর কি তারপরেরটা কী আছে, FLটা বলছে আর কিছু নয়, FLটা হচ্ছে A2, FLের সঙ্গে A2 যোগ হবে। এই FLটায় কী বলা হয়েছে, FLটা শুধু হচ্ছে পারিবারিক শ্রম, মানে
একটা ফসল আমরা যদি আমাদের এখানকার আলুটাকেই ধরি, যে আলুটা আমাদের জমিতে বসানো হওয়া থেকে আর একদম আলুটা তুলে বাজারে বিক্রি করা পর্যন্ত যে পরিমাণে, এইগুলো তো বীজ কেনা, সার কেনা, এগুলো সব এটুর মধ্যে চলে যাবে, লোক লাগানো হয়েছে ঠিক আছে, কিন্তু সেই জমিটার তো একটা পারিবারিক শ্রম আছে, যে আলু বীজ কাটার জন্য, আলু গাছের পাতা তোলার জন্য, সার দেওয়ার জন্য নিজেরা তো কিছু সময় ইউজ করা, নিজেরা গিয়ে তো সময় ব্যয়িত করেছে। তা সেখান থেকে যদি এই 2.5-3 মাসের মধ্যে লাভ না পায়, চাষ করতে যাবে কেন? তো এইটাও অ্যাড হবে। আর বলছে C2টা কি? এই দুটো মিলিয়ে A2 তো আছেই, তার সঙ্গে FLটাও আছে, তার সঙ্গে আছে স্থায়ী মূলধন। মানে আলু চাষ যদি আমি করতে যাই, তাহলে কি আমি পুরোটাই সমবায় থেকে লোন নিয়ে করে দিতে পারি? না, আমার কিছু টাকা হাতে রাখতে হবে। যে লোন নেওয়ার আগে আমাকে বীজ কিনতে হবে, লোন নেওয়ার আগে আমাকে সার কিনতে হবে। এই যে চিন্তা ভাবনাটা, কিছু স্থায়ী মূলধন অবশ্যই লাগবে আমার জমিটা করতে গেলে, কারণ ভিতে কাটা থেকে আরম্ভ করে জমিটায় চাষ দেওয়া থেকে শুরু করে এই সমস্ত খরচাগুলোই প্রথম অবস্থায় করতে হয়, তার জন্য কিছু মূলধন লাগে। তাহলে আমি আমার থেকে মূলধন লাগিয়ে রেখেছি, যদি সেখান থেকে লাভ না পাই আমি করতে যাব কেন? এটা হলো। আর কৃষকদের ভাড়া, আমাদের এখানে অনেকেই জমি আছে যারা নিজেরা চাষ করে না, লোককে ভাড়া দিয়ে দেয় যে আমাকে বছরে এত টাকা দিতে হবে। যে কেউ সিজনে করা হলো, যে বলে দিল যে এই আলু চাষের জন্য আমি তোমাকে জমিটা দিচ্ছি, 1 বিঘে জমি, তুমি আমাকে এর হিসেবে 10,000 টাকা আলু করার পরে দিয়ে দেবে, তুমি যা আলু উৎপাদন করো যা খুশি করো। তাহলে এই 10,000 টাকাটাও তো অ্যাড হচ্ছে, এটা আছে। আর জমির মূল্য, দেখো এই জমির মূল্যটা হচ্ছে কীরকমভাবে আমি ক্যালকুলেশন করব, যে একটা জমি সে রাস্তার ধারেই হোক বা ভিতরের জমি হোক, জমি তো সেটা, কেউ যদি কোনো একটা জায়গা থেকে না কিছু পায়, আয় পায়, তার কোনো মূল্য পায়, তাহলে সে সেখানে চাষ করতে যাবে কেন, বসবে কেন, বা চাষ করাবেই কেন? এটা শুধু জমির ক্ষেত্রে না, দোকানের ক্ষেত্রে, সমস্ত কিছুর ক্ষেত্রে। তাই এই সমস্তগুলো নিয়ে করা হয়েছিল MSP, যে দাম এইভাবে নির্ণয় করা হয়। এটা আমাদের দাম নির্ণয় করা আছে, এই যে 2024-25 সেশানে বলা হচ্ছে 150 টাকা কুইন্টাল থেকে 2275 টাকা কুইন্টাল পর্যন্ত MSP করা হয়। এটা কিসের উপর নির্ভর করে? না বিভিন্ন কী ধরনের শস্য আমরা উৎপাদন করছি তার উপর নির্ভর করবে। এখানে আরেকটা জেনে রাখা ভালো জিনিস, যে এই যে দামটা না এতক্ষণ ধরে যেটা বলা হলো, যে এইগুলো ক্ষেত্র বিশেষে পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। ক্ষেত্র বিশেষে মানে আমাদের এখানে যা খরচা হয়, আমাদের এখানে শ্রমিকের যা মজুরি, সব জায়গায় কি শ্রমিকের এক মজুরি গোটা ভারতবর্ষে? না। যন্ত্রপাতি, আমাদের এখানে যে সমস্ত যন্ত্রপাতি দিয়ে সহজে চাষ করা যায়, একটু মালভূমি এলাকা হলে সেই সহজে যন্ত্রপাতি দিয়ে চাষ করা যাবে না। আমাদের এখানে জলসেচটা সহজে হয়ে যায়, সব জায়গায় কিন্তু এই জলসেচ সহজে নেই। তো সেখানে কি হয়, বারবার চেঞ্জ হতে থাকে। তার জন্যই না একটা MSP নির্ধারণ করা একটা দেশের পক্ষে কখনোই সম্ভব নয়। এছাড়া আরও একটা কারণ, যে আমরা দেখেছি যে উরুগুয়েতে যে গ্যাটের চুক্তিটা হয়েছিল, বা সেটা তো পরে WTO হয়ে গেছে, 1995 সাল থেকে যখন WTO হয়েছে তখন থেকেই আমরা প্রাতিষ্ঠানিক সদস্য। সেখানে কিছু নর্মস আছে বা কিছু নিয়ম আছে, প্রথম অবস্থায় কিন্তু ছিল না। এটা 2004 সালে বলা হয়েছিল, যে 2004 সালের মধ্যে যে ডেভেলপিং কান্ট্রিগুলো রয়েছে, মানে উন্নয়নশীল দেশগুলো রয়েছে, তারা কিন্তু উন্নতির একটা অন্তরায়ই দেখছিল কৃষিকাজ। সেখানেই বলে দেওয়া হলো যে 2004 সালের মধ্যে মাত্র কৃষিতে সাবসিডি দেবে 10%, মানে এর বেশি দেবে না কেন? আর সাবসিডি কেন, MSP নয় কেন? সাবসিডিটা মানে হচ্ছে যে ছাড় দেওয়া, মানে ডাইরেক্টলি অনুদান দিয়ে টাকা দিয়ে দেওয়া নয়, ছাড় দিলাম, যে তুমি লোন নিয়ে চাষ করো, সেখান থেকে তুমি বছরের শেষে তুমি যখন টাকা দিতে আসবে তোমাকে বলে দেওয়া হলো ঠিক আছে, পরের বারের জন্য তুমি আর একটু বেশি টাকা নিয়ে নাও, সেটা সুদ দিতে হবে না, বা এরকম কিছু ফসল নষ্ট হয়ে গেলে সেখানে কিছু সাবসিডি দেওয়া, সেটা কত 10%-এর বেশি কিন্তু দেওয়া যাবে না। এবার সবথেকে বড় আলোচনা যেটা, মন দিয়ে শুনতে হবে এটা, যে যদি MSP চালু করে দেওয়া হয় তাহলে কী হবে? যে সব ফসলকে MSPর আওতায় আনা যাবে না কেন? সব ফসলে MSP দিয়ে দেওয়া মানে মার্কেটে আমাদের বাজারের দাম প্রত্যেকটা জিনিসে বেড়ে যাবে, এত বেড়ে যাবে যে আমরা যারা চাষবাস করছে, যারা বা সাধারণ মানুষ আমাদের মতো যারা কিনে খাওয়া শুধুমাত্র, তাদের ক্ষেত্রে কিন্তু বাজার আয়ত্তের বাইরে চলে যাবে। তো সেখান থেকে কি করা যাবে? কিছু সিলেক্টেড বা কিছু নির্বাচিত কিছু পণ্যের ওপর করতে হবে। তাহলে যে পণ্যগুলোর ওপর MSP আছে, লোক কী চাইবে, চাষিরা কী চাইবে? সেই ফসলগুলোই চাষ করি। তাহলে সেই ফসলগুলো চাষ করবে, কিনবে কি? MSPতে কিনতেও হবে সরকারকে,
যেহেতু সহায়ক মূল্য দিতে হবে ন্যূনতম। তাহলে সরকার এত ফসল ওই এমএসপি ফসলগুলো নিয়ে করবে কি? করতে গেলে তাকে কী করতে হবে? বাইরে বিজনেস করতে হবে, বাইরের দেশে রপ্তানি করতে হবে। কিন্তু বাইরের দেশে রপ্তানি করতে গেলে কী করতে হবে? কম দামে দিতে হবে, নাহলে কে কিনবে? যখনই আমাদের দেশের জিনিস কম দামে আমি বিশ্ববাজারে দিতে থাকবো, কেন? আমি যেহেতু এমএসপিতে চাষ করছি, তাহলে কী হবে? যেগুলো একদম অনুন্নত দেশ, যারা এই সবে আরম্ভ করেছে, কিছু কিছু দেশ আছে যেমন উগান্ডা, ঘানা, এই সমস্ত দেশগুলো, তারা কী করবে? আমাদের সঙ্গে প্রতিযোগিতায় আসতে পারবে না। বাংলাদেশও আমাদের সঙ্গে প্রতিযোগিতায় আসতে পারবে না। তো সেক্ষেত্রে কী হবে? যদি প্রতিযোগিতায় আসতে না পারে, তারা তো আরও গরিব হয়ে যাবে। কিন্তু বিশ্ব অর্থনীতি তো সেটা চায় না যে তুমি বড়লোক হয়ে যাও। তুমি বড়লোক হও এবং সঙ্গে সঙ্গে সবাইকে নিয়ে হতে হবে। তার জন্যই তো ডব্লিউটিও। তার জন্য কি হয়েছে? ভারত সরকার চাইলেও এই ডব্লিউটিও থেকে বেরিয়ে এসে কখনো এরকমভাবে এমএসপি চালু করা সম্ভব না। শুধু কৃষকদের জন্য তো নয় যে ডব্লিউটিও থেকে বেরিয়ে আসা, কেন শুধু কৃষি পণ্যের উপর তো ডব্লিউটিও না, পুরো ওয়ার্ল্ড ট্রেডটাকে চালানো হয়, বিশ্ব বাজারটাকে চালানো হয়। তো সেক্ষেত্রে এবার নিজেরাই ভেবে দেখা হোক যে এটা কতটা দাবি যুক্তিযুক্ত, আদেও চালু করা সম্ভব হবে কি না। হ্যাঁ, একটা কিছু করা যেতে পারে, সেটা হচ্ছে কৃষির পরিকাঠামোর পরিবর্তন। কৃষিটার পরিকাঠামোর পরিবর্তন না করলে কিন্তু কখনোই এমএসপি চালু করা সম্ভব নয়। তো অবশ্যই আমার আলোচনা শুনে তোমরা নিজেরা ভাবো, ভেবে দেখো এবং কমেন্টে জানাও যে এমএসপি চালু করা কি সম্ভব। আমি গোটা ভিডিওটা একটা গোটা ভিডিও দেব, আশা করব সবাই মিলে সেটা দেখা হোক এবং পুরো বিষয়টা বোঝার চেষ্টা করা হোক। জয় হিন্দ বন্ধুরা।